এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ব্যাংকের ৫ লাখ কোটি টাকা গায়েব, টাকা তোলার হিড়িক। ইসলামী ব্যাংকে আমানতকারীদের বিশেষ নির্দেশ জামায়াতের। এ সালাম কি তাহলে আবার ফিরল? আরও জানাবো, দেশে হামে আক্রান্ত হয়ে ও হাম রোগের উপসর্গ নিয়ে আরও ১৭ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪৫ জনে। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। এবার বিতর্কের রাতে কোনো লুকোচুরি নেই। সরকার স্পষ্টভাবে অভিজ্ঞ চোরদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসাচ্ছে। এটা যেমন অস্বস্তিকর, তেমনি অবিশ্বাস্য। অথচ দেশের ব্যাংকিং খাতের চলতি অবস্থা যেন চোখে আঙুল দিয়ে এই বিপজ্জনক বাস্তবতাটা দেখিয়ে দেয়। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, যিনি সাধারণত সংযত ও হিসাবি কথা বলেন, এবার সবাইকে হতবাক করে জানালেন, দেশের ব্যাংক থেকে ৫ লাখ কোটি টাকা, এমন অবাক করার মতো অর্থ চুরি হয়ে গেছে। এই টাকার বিপরীতে ব্যাংকের ভল্টে কোনো বন্ধক বা জামানতি নেই, যেন নিয়মের তোয়াক্কাই নেই। এই কাহিনীর সবচেয়ে চরম অংশ ঘটে গভর্নরের বক্তব্যের পরের দিন, যখন ৫ লাখ কোটি টাকা লুটের সময় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং পরের ডেপুটি গভর্নরের দায়িত্বে ছিলেন মোহাম্মদ খুরশিদ আলম, তাকে লুটের সর্বোচ্চ শিকার হওয়া ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়। এটা সাধারণ মানুষের কাছে দুর্বোধ্য হতে পারে, কিন্তু যারা রাজনীতি ও অর্থনীতির গভীরে ঢোকেন তাদের কাছে পরিষ্কার, এটা ক্ষমতাশালীদের এক অদ্ভুত কৌশল। খুরশিদ আলমের নিয়োগের পেছনে একটা স্পষ্ট অমোঘ যুক্তি আছে। যারা চুরির কায়দা জানে তাদেরই চাবি দেওয়া হচ্ছে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তৎকালীন স্বৈরাচারী সরকার তাকে ৩ বছরের জন্য ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছিল। সেই উচ্চ পদে ওঠার জন্য চুক্তি দিয়েছে শেখ হাসিনা নিজেই। ব্যাংকের সচিব থেকে ১ লাফে ডেপুটি গভর্নরের চেয়ার। কিন্তু অগাস্টের বদল ঘটার পর বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা যখন আন্দোলনে নামলেন, তাদের প্রধান টার্গেট ছিলেন খুরশিদ আলম। কর্মকর্তাদের অভিযোগ, তিনি ঋণের নামে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারকারী গোষ্ঠীর বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ নেননি। উল্টো এস আলমের মতো দুর্নীতিবাজ ব্যবসায়ীদের জন্য সব গেট খুলে দিয়েছেন। এই চাপে পড়ে সেদিনই তাকে পদত্যাগ করতে হয়েছিল। পদত্যাগের আগের দিন সাংবাদিকদের সামনে তিনি এমনভাবে কথা বলেন যেন কোনো অনুশোচনা নেই, নিতান্ত নির্লজ্জ। তিনি শুধু বলেছিলেন, পদ ধরে রাখতে গিয়ে সীমিত ক্ষমতায় কাজ করতে হয়। এদিকে রংপুরে কর্মরত অবস্থায় মাত্র ৫৪ লাখ টাকার দুর্নীতির অভিযোগে দুদক তার বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে। শুনে মনে হয় মোটেও নতুন কোনো ঘটনা নয়, বরং একই নোংরা খেলায় ঘুরপাক খাচ্ছে দেশের প্রশাসন। প্রশ্ন দাঁড়ায়, ইসলামী ব্যাংকে এই ধরনের নিয়োগের পেছনে কী কারণ? ব্যাখ্যা খুঁজতে গিয়ে প্রকাশ পায় রাজনীতির পুরনো দস্তুর। এস আলমের মতো দুর্নীতিবাজদের ব্যাংকে রাখা হয় দলীয় ফান্ডিং বন্ধ করতে এবং জামায়াতকে মিস করা রাজনীতিতে কোনো ঠাসা করতে। বিএনপির কিছু অতি উৎসাহী নেতা এই রাস্তার জন্য গলা ফাটাচ্ছেন। তাদের বিশ্বাস, ইসলামী ব্যাংক দখলে রাখাটাই সবকিছুর চাবিকাঠি। হাসিনা সরকারের সময়েও এই একই চিন্তা ছিল। বিরোধী দলকে কোনো ঠাসা করতে এস আলমের হাতে ব্যাংকের চাবি তুলে দেওয়া হয়েছিল। সেই ভুলে আজকের দিনে দেশের অর্থনৈতিক পরিস্থিতি কতটা দুর্বিষহ হয়েছে সেটা এখন সবাই নিজের চোখে দেখছে। তারপরেও আজকের নীতি নির্ধারকেরা এ থেকে কোনো শিক্ষা নিচ্ছেন না। তারা বোঝার চেষ্টা করছেন না, দেশের ব্যাংকিং খাত বাঁচানো ছাড়া আর কোনো রক্ষা নেই। এস আলম ও তার গোষ্ঠীকে বের না করতে পারলে পতন অনিবার্য, একথা বিশেষজ্ঞরা বারবার মনে করিয়ে দিচ্ছেন। শেখ হাসিনার পতন শুধু রাজনৈতিক উলটপালটের ফল ছিল না। ঠাকুরগাঁও থেকে চট্টগ্রাম ২০০৯ থেকে ২০১৭তে দেশের মানুষ অর্থনৈতিক স্বস্তিই পেয়েছে। তাই ২০২৪-২০১৮ ভোট ডাকাতির নির্বাচনও বাধ্য হয়ে মেনে নিয়েছিল। কিন্তু ২০২২ সালের পর যখন অর্থনৈতিক সংকট শুরু হয়, তখন সাধারণ মানুষের জীবন জীবিকায় চরম চাপ পড়ে। এই ক্ষোভটাই ২০২৪ সালের জুলাইয়ে বিস্ফোরিত হয়। মানুষ রাজপথে নেমে হাসিনার সিংহাসন উল্টে দেয়। সবশেষে এই সংকট যে কোনো দুর্যোগের স্রোত নয়, এটা একদম মানুষেরই তৈরি। শতবার দেখেও শুনেও এই বিচ্ছিন্ন রাজনৈতিক হিসেব কিছুতেই বদলাতে চায় না। ব্যাংকিং খাত রক্ষা না করতে পারলে দেশের অর্থনীতি শুধু আরও তলানিতে যাবে, এটা দেখার জন্য অপেক্ষা করতে হবে না।
এস আলমের মতো কিছু মানুষ যখন ব্যাংক দখল করে তারা শুধু দেশের অর্থনীতিও ক্ষতি করে না, তারা আসলে পুরো সিস্টেমের শিকড়টাই নেড়ে দেয়। ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণের নামে বের করে, পরে সেটা আর ফেরত আনে না, সব টাকা বিদেশে পাচার হয়ে যায়। একবার এরকম গলদ শুরু হলে পুরো অর্থনীতিতে একটা অসুস্থ চেইন রিয়াকশন শুরু হয়। এত বিশাল অঙ্কের টাকার পাচার হলে দেশের ভেতরে ডলারের চাহিদা আর যোগানের হিসেব এলোমেলো হয়ে যায়। রেমিট্যান্স ও রপ্তানির ডলার তো আসে না, ফলে রিজার্ভে টান লাগে, ডলার আরও দুর্লভ হয়ে যায় আর টাকার দাম নিমিষে পড়ে যায়। টাকার এই দরদপরের কারণে আমদানি খরচও অনেক বেড়ে যায়, সেই সাথে বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সাধারণ মানুষের নাগালের বাইরেই চলে যায়। এদিকে ডলারের যোগান না থাকায় সরকারও তেল, গ্যাস বা কয়লা ঠিকমতো আমদানি করতে পারে না। সেখান থেকে শুরু এক ভয়াবহ লোডশেডিং। কারখানায় বিদ্যুৎ নেই, উৎপাদন কমে যাচ্ছে, অনেক মানুষ চাকরি হারাচ্ছে, রপ্তানিও কমতে থাকে। দিন দিন জিনিসপত্রের দাম আরও বাড়ে, মানুষ দিন শেষে টিকে থাকার চেষ্টায় হাঁপিয়ে ওঠে। জুলাইয়ের রক্তাক্ত রাজপথে ধৈর্যের বাঁধ ভেঙে যায়, একটা গণ অভ্যুত্থান ঘটে যায়। এই আগুন আসলে রাজনীতির চেয়েও বেশি এক্সপ্লোসিভ অর্থনৈতিক হতাশার ফল। এতকাল রাজনৈতিক বিশ্লেষকেরা বারবার বলেই যাচ্ছিলেন শেখ হাসিনার আসল প্রতিপক্ষ বিএনপি বা জামাত না, আসল চ্যালেঞ্জ হচ্ছে অর্থনৈতিক পতন। নির্বাচনের নাটকের পরে 2024 সালেও শোনা গেছে অর্থনীতি একবার ভেঙে পড়লে কোনো দল, কোনো কৌশল কিছুই সরকারের পতন থামাতে পারবে না। এই কথাটাই আজও সত্য। বিশেষত যখন বাজারে চাকরি নেই, জিনিসের দাম ঊর্ধ্বমুখী, তখন ছোটখাটো রাজনৈতিক ভুল ধরতে সাধারণ মানুষ উৎসাহী হয় না। সরকার যদি চায় নিজের লোকদের ব্যাংকের বা কোম্পানির বড় পদে বসাতে, এতে সমস্যা নেই, কারণ রাষ্ট্রের দায়িত্ব তার সব কিছু সামলানো। কিন্তু ডিজাস্টার শুরু হয় যখন কেউ পুরনো লুটেরা গোষ্ঠীর লোক হয়েও বড় ব্যাংকের সার্বিক নিয়ন্ত্রণ নেয় কিংবা ভেতরে ভেতরে লুটপাটের ভাত পাততে শুরু করে। তখন সাধারণ মানুষের ভরসা গুড়িয়ে যায়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্পষ্ট করে বলেছেন, লাখ কোটি টাকা ব্যাংক থেকে উধাও এবং এই টাকার পেছনে কোনো জামানত নেই। বাংলা মানে হলো জনগণের টাকা গায়েব, কারোর ফেরত পাওয়ার আশা নেই। ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়ে আটঘাট বেঁধে নামার পর জামায়াত প্রকাশ্যে তো প্রতিবাদ জানাচ্ছেই, সেই সঙ্গে ভেতরে ভেতরে শুরু হয়েছে একটা নীরব সুনামি। 90% বেশি আমানতকারী যেহেতু জামায়াতপন্থী বা সহানুভূতিশীল, তারা গোপন নির্দেশনা পাচ্ছেন তাদের টাকা পয়সা ধাপে ধাপে ব্যাংক থেকে তুলে নিতে। প্রকাশ্যে কিছু বলা যাচ্ছে না, সেটা রাজনৈতিক ঝামেলা ডেকে আনতে পারে, তাই চুপিসারে বলা হচ্ছে টাকা তোলো। এই সাইলেন্ট উইথড্রল মুহূর্তে ব্যাংকটিকে ঠেলে দিচ্ছে তারল্য সংকটে। হলফ করে বলা যায়, এভাবে চলতে থাকলে ইসলামী ব্যাংক ও বাংলাদেশের আরও কিছু লুটেরা ব্যাংকের মতো আধামরা কাঠামো হয়ে পড়বে। সবচেয়ে বিস্ময়কর, একসময় এই ব্যাংক বিশ্বের সবচেয়ে শক্তিশালী, নির্ভরযোগ্য আর ব্যাংকিং সেক্টরের আইকন ছিল। তখন প্রতিষ্ঠানটি জামায়াতের হাতে ছিল। এখনকার অবস্থা দেখলে সেটা প্রায় অকল্পনীয়ই লাগে। এখানেই আসল হুমকি। সরকার যদি শুধু জামায়াতকে রাজনৈতিকভাবে কোণঠাসা করতে ইসলামী ব্যাংকের দখলে এগোয়ে বুঝে না বুঝে আমানতকারীদের সঙ্গে লড়াই শুরু করে, ক্রমে দেখা যাবে মারাত্মক জটিলতা তৈরি হচ্ছে। জামায়াত এখন হয়তো সরাসরি ঝামেলায় যেতে চায় না, কিন্তু যদি সরকার তাদের পিঠ দেওয়ালে ঠেলে দেয়, তখন তারা কতটা প্রতিরোধ করবে সেটা কেউ জানে না। পুরো পরিস্থিতির সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো, দেশে এখন এমনিতেই অর্থনীতি চূড়ান্ত বিধ্বস্ত। এস আলম ভাইদের হাত ধরে অনেক কিছু নষ্ট হয়েছে। এখন আর বড় কোনো মেগা লুটপাটের মতো কিছু সম্ভব নয়, কারণ জমাট সম্পদই নেই। কিন্তু এই পোড়া অর্থনীতি থেকে যদি আবারও 10-20% লুট হয়, তাহলে দেশকে দেউলিয়া হতে সময় লাগবে না। মানুষ তখন আর সরকার বা বিরোধী দলে নাম লেখাবেন না। ওরা চায় পেটের ভাত আর ন্যায্য দামের নিত্য প্রয়োজনীয় পণ্য। সরকার জোরে জবরদস্তিতে অথবা রাজনৈতিক প্রতিপক্ষকে চেপে ধরতে গিয়ে এই বাস্তবতা ভুলে গেলে, ইতিহাস বারবার যেমন শিক্ষা দিয়েছে, চাপা আগুন একসময় বিস্ফোরণ ঘটায়। অর্থাৎ এখন চোখের সামনে দৌড়ে চলানো ইকোনমি না বাঁচালে রাজনীতির খেলায় শেষ হাসি কে হাসে, সেটা এখন শুধু সময়ের ব্যাপার। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।